কোন ক্লাসে এবার এবার আমি 2-তে ভর্তি হব। ভর্তি হবা? বাড়িতে কে আছে মা? বাড়িতে আমার বাবা নেই, মা আছে। মা কি করে? বিদেশ গেছে আমার মা। ও মা বিদেশ গেছে? কখন গেছে? অনেক বছর হইতাছে। আমার বাবা নেই, মা আছে। আমি ক্লাস 4-তে পড়ব। মা কি করে? মা বাড়িতে কাজ করে। বাড়িতে আর কি ভাই বোন আছে আরো? 2 বোন 1 ভাই। কি করে ওরা? ওরা পড়াশোনা করে। ওদের পড়াশোনার খরচ কে চালায়? আমার দাদা দাদি চালায়। তাহলে তোমারটা চালায় নাই? আমার ওই হুম হুম আমাদের ছোট ভাই বোন ওদেরকে চালায়, আর আমাকে এইখানে রাখে গেছে। আমি এখানে ছোটবেলা থেকে আসছি, ক্লাস 1 থেকে। জি, আমরা 4 ভাই বোন। আমার মা আমাদের পড়াশোনার একা করতে পারে না। আমার বড় ভাই পড়াশোনা করে না। আমার বড় ভাই আর আমার মা আমাদের 3 ভাই বোনের করছে। আমার মা আমাকে এখানে রেখে গেছে যখন আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার 1 বছর পর আমার ছোট ভাই, আমার ছোট বোন ওরা পড়াশোনা করে। আমার মা আমাকে ঠিকমতো বাড়িতে করতে পারেনি, বিধায় এখানে রাখে গেছে। আমি এখানে আমি এখানে আসতে না পারলে আমার তো এতদিন বিয়ে দিয়ে দিত, না তো অন্যের বাড়িতে কাজ করতে হইতো। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না। আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার পরিবারের কাছে বলছি যে আমি পড়াশোনা করব, কিন্তু তারা অত দূর করতে পারে না। তখন আমার মা আমাকে এখানে রাখে গেছে। আমার মা বলছে ওইখানে সবার সাথে তুমিও পড়াশোনা করতে পারবে, তুমি ভালোভাবে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। আমি বলছি ঠিক আছে, আমি এখানে থাকবো, পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হবো। একসাথে সবাই আছি, খুব ভালো লাগছে। কিছু করতে চাও? জি দেশের জন্য, কারোর জন্য জি কিছু করতে চাও? কি করতে চাও? আমার স্বপ্ন যে আমি বড় হয়ে পড়াশোনা করে আমার মায়ের পাশাপাশি আমি অন্য মানুষের পাশে করতেছি। জি, এটা আমার স্বপ্ন। না না, কিন্তু আমার আবেগে আমি এটা করি। গুলমান্ডা থেকে এখানে আসছি। আমি আসার 8 বছর হচ্ছি। হ্যাঁ, আমি ক্লাস 1-এ এসেছি। এখন আমি এসএসসি পরীক্ষার্থী। তখন আমার বাবা যখনই মারা যায়, তখন আমার পরিবারের মানে ভরণ পোষণ ক্ষমতা আমার মার মানে ততটুকু ছিল না। আমার এক ছোট ভাই আছে, ওই ভাইকেও মা পড়াশোনা করায়। এখন আমার পড়াশোনার খরচ আর আমার ভাইয়ের পড়াশোনার খরচ একটু সমস্যা হয়। তখন আমার মা আমার মানে এইখানকার খোঁজ পায়, তখন এখানে রাখি যায়। আর এখানে এসে আমি খুব ভালোই আছি। আমি এখন এসএসসি পরীক্ষার্থী। আমি কলেজে যেতে চাই, মানে আমি আরও উচ্চ ধাপে যেতে চাই, যে ভবিষ্যতে যেন ভালো কিছু একটা করতে পারি, সেই স্বপ্ন নিয়ে আসছি। ভবিষ্যতে মানে যে শিক্ষক অথবা একজন ভালো সাংবাদিক এরকমই কিছু হতে চাই। এমনিতে স্বাভাবিক টিচার, মানে একটা ভালো শিক্ষক হতে গেলে আসলে মামা আমাদের এরকমই কিছু একটা বলে যে ভালো একটা শিক্ষক হতে গেলে কী কী করা লাগবে, একজন আদর্শ শিক্ষক হতে গেলে এগুলো আমাদের মামাও বলে। মামা মানে জি, উনিও বলে। কি বলেন ভালো শিক্ষক হতে গেলে? ভালো করে পড়াশোনা করতে হবে, তারপর ভালো রেজাল্ট করতে হবে, আহ, ভালো বই পড়তে হবে, এরকমই কিছু। বাইরের বই পড়াশোনা করতে হবে, এরকমই কিছু বলেন। ভালো সাংবাদিক হতে গেলে যেরকম মানে রিপোর্ট আছে, আবার অন্য কিছু আছে, আমি তো বেশি কিছু জানি না, এরকমই কিছু। আমার মানে এরকম আপনাকে দেখে আবার অন্য কিছু দেখে, অন্যদেরও দেখে এরকম কিছু মনে হয়। টিভিতে দেখছি, এটিএন নিউজে দেখছি। জি, দেখা যায়। নিউজে আমার কোনটা দেখে তোমার সাংবাদিক হতে ইচ্ছে? আপনার তো অনেক কিছু দেখছি, আসলে অত কিছু আমার মনে নেই। এই যে মাইক নিয়ে এখন তোমার নামটা বলো, পুরো নামটা বলো। আমার নাম হচ্ছে লাকি আক্তার। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে, দেখি প্র্যাকটিস। লাকি আক্তার, চওড়াডাঙ্গি, জলঢাকা, নীলফামারী, চাঁদমণি। তাহলে আবার বলো। লাকি আক্তার, চাঁদমণি, চওড়াডাঙ্গি, জলঢাকা, নীলফামারী। বাহ, এটি নিউজ বলতে হবে না? হ্যাঁ?
লাকি আক্তার, চাঁদমণি, চাওড়াডাঙ্গি, জলঢাকা, নীলফামারী, এটিএন নিউজ। চাঁদমণি আশ্রমে রাখছে যাতে আমি লেখাপড়া শিখে ভালো কিছু একটা হতে পারি। আমার স্বপ্ন যে আমি লেখাপড়া করে ডাক্তার হব। আর তাই আমরা 3 ভাই বোন, আমার মায়ের পক্ষে সম্ভব ছিল না যে পড়ালেখা করানো। এই আশ্রমের কথা শোনার পর আমার মা আমাকে এখানে রেখে গেছে। আমার বড় ভাই লেখাপড়া করতো কিন্তু এখন সে বাদ দিয়েছে, কারণ আমার বড় ভাইকে পরিবারের হাল ধরতে হয়েছে। সে এখন কাজ করে। আর আমার ছোট ভাই পড়াশোনা করে, ও এবার ক্লাস 4-এ। আমার মা বিদেশে গেছে, আমার নানা নানির কাছে থাকে। ছোট ভাই নানা নানি। জি, মা কোন দেশে গেছে? সৌদি আরব। বিদেশ থেকে টাকা পাঠায় না? হ্যাঁ, পাঠায়। এখন তো অবস্থা ভালো হচ্ছে। না, ঋণ ছিল, ঋণ শোধ করছে, এখনো কোনো হয়নি জমা। কত টাকা ঋণ নিয়ে গেছে? আমার মা 90,000 টাকা ঋণ নিছিল। আমি ডাক্তার হতে চাই, আমার বাবার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তাছাড়া আমারও একটা স্বপ্ন যে আমি ডাক্তার হয়ে কিছু ভালো কিছু করব মানুষের। আমি যদি ডাক্তার হতে না পারি, হ্যাঁ, তাহলে আমি নার্স হব। নার্সও তো একটা সেবামূলক কাজ, মানুষের সেবা করা যায়। এই হলো চাঁদমণিদের গল্প, চাঁদমণিদের স্বপ্ন। ওরা সবাই জীবন বদলে নেবার চাঁদের সিঁড়িটাই বোধহয় খুঁজছিল। আর নিজের প্রশস্ত কাঁধ এগিয়ে ধরে পিজিরুল আলম ওদের জন্য যেন বলেন, আয় খুকু আয়, আয় রে আমার বুকে, আয় মামুনি। আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি পিতার স্নেহ বা মায়ের মমতা, এটা স্পিরিচুয়াল। নীলফামারীর জলঢাকার পিজিরুল আলম তাই মনে করেন। মায়ের মায়ার বোধ বা তার আস্বাদ তাদের কতজনই বা উপলব্ধি করতে পারেন? 500 কন্যার স্পিরিচুয়াল জনক পিজিরুল আলম। একজন ডেপুটি সেক্রেটারি ছিলেন তখন, ভদ্রদের সঙ্গে একসঙ্গে আমরা বস্তিতে ছাত্রছাত্রীদের জন্য করছিলাম, বস্তির ছেলেমেয়েদের জন্য আমরা একটা স্কুল খুলেছিলাম। তো এই মানসিকতা একটা আছে আমার। আর স্টুডেন্ট লাইফেও আমার সমাজসেবা করার একটা মানসিকতা ছিল বরাবর। এই বন্যা টন্যা হলে যাওয়া, কাপড় টাপড় তুলে যাওয়া, এইসব একটা ছিল।
সেখান থেকে একটা ন্যাক রয়ে গেছে। এই ন্যাক থেকে আর কি আমি যে আর 4 বছর থাকার জন্য কি আছে, 4 বছর হলে বয়স বেশি হয়ে যাবে, আবার কখনো সময় পাবো না বেশি। যাই, যদি কিছু করতে পারি, গ্রামের লোকরা আছে, গ্রামের লোকদেরকে যদি কোনো সহযোগিতা দিতে পারি। বাস্তবে কোনো সহযোগিতা দিতে পারিনি। জলঢাকার এই গ্রাম তার জন্মস্থান। জ্ঞাতি ভাই বোনের সবার মিলে বেশ খানিকটা জায়গা। সেখান থেকে ন্যায্যত যেটুকু পাওয়া গেছে তার সাথে তিল তিল করে তিনি প্লাস করেছেন। উনিশশো 96 সালে উত্তরা ব্যাংকের এজিএম এর পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ঢাকা ছেড়ে জলঢাকা চলে আসেন পিজিরুল আলম। নিজের বাড়িতেই প্রথমে কয়েকটি অনাথ মেয়ের থাকা, খাওয়া, পড়াশোনা সব দায়িত্ব নিয়ে শুরু করেন চাঁদমণি সামাজিক সংগঠন। এরকম চাঁদমণি না করলে হয়তো এখানে আসতাম না, হয়তো ঢাকা শহরে থাকতাম। বিশেষ করে ঢাকা শহরের কথা মনে পড়ে বেশি, যেহেতু ওখানে ছেলে মেয়েদের মানুষ করতে হয়। তাহলে হয়তো ঢাকা শহরে আমি কিছু করতাম, কিছু হয়তো করতাম, এটা তো বলতে পারবো না, কিন্তু হয়তো করতাম। কারণ সে ধরনের একটা মানুষের একটা ইচ্ছা থাকতে হয়। রিটায়ারমেন্টের 12 লক্ষ টাকা পেলাম তখন আর কি, 1996-এ রিটায়ারমেন্টের টাকাটা পেলাম। আর এখানে আমার কিছু বাবার সম্পত্তি ছিল, আমার কিছু কেনা সম্পত্তি ছিল, সব না, ওগুলো দিয়ে আমি প্রথমত শুরু করলাম। তারপরে আমার ব্যক্তিগত যে সঞ্চয় ছিল ওগুলো সব বিক্রি করে দিয়েছি, সব পরে সবগুলো বিক্রি করে দিয়ে সবগুলো এখানে লাগাইছি। 10 বছর তো আমি একাই চালাইছি। 10 বছর পরে আবার এখানে 10 বছর পরে এই যে সময়টা আসলো পরে, যখন একটু কঠিন হয়ে গেল, তখন অনেকে হাত বাড়িয়ে দিল আমাদের অঞ্চলে। কি বলে আপনার, আমাদের দেশেই অনেকে হাত বাড়িয়ে দিল। কিছু 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 দেওয়া শুরু করলো, 5,000, 10,000, 20,000, 50,000 এরকম দেয়। একভাবে হয়ে যায়। ডোনেশনের সংখ্যা কত? মানে ডোনার ডোনারের না, আমাদের স্থায়ী ডোনার নাই, কিন্তু কিন্তু প্রতি বছর হয়তো 7 কি 8 জন লোক কিছু কিছু করে টাকা দেয়। অনুদান থেকে কাছাকাছি পাই আর কি, 70% বা 75% মতো এখন বর্তমানে। হ্যাঁ, মাসে। আর আগে আমার লাগতো না, আগে তো আমরা পাইতামও না, লাগতো না, কিন্তু এখন 2-3 বছর ধরে দেখা যায় কাছাকাছি এসে যায়, মানুষ দেয়। আর শর্ট পড়লে আমার বোন ভগ্নিপতি কিছু দেয়, ওরা তো রিটায়ার করছে। আর আমার রিটায়ারমেন্টের পর তো তেমন কিছু নাই, জমি জমা নাই। তারপরে আমার হাতে যেটুকু ছিল সেটুকু আমি খরচ করেছি এখানে। পিজিরুল আলমের এই মহতী উদ্যোগ দেখে দেশ বিদেশের অনেকেই সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু এ তো নিজের শান্তির জন্যই কাজ। তাই কখনো এদিক সেদিক ছোটাছুটি করেননি সহযোগিতার জন্য। চাননি এনজিও হোক চাঁদমণি। উনি প্রথমেই ওনার বাবা দাদার যাহা কিছু ছিল সবকিছু এই এই কাজে ব্যয় করছেন। উনি ব্যয় করার পরেই ওনারটাও উনি শেষ করে দিয়েছেন। তারপরে তো এই ফসল, আজকে উনি নিঃসন্তান হলেও আজকে কিন্তু অগণিত সন্তানের জন্য আমরা সর্বাধিক থেকে আমরা তাকে সাপোর্ট দিচ্ছি, আর্থিক হোক, সব দিক থেকেই আর কি, মানসিক দিক থেকে হোক। উনি একাই একাই এতদূর পর্যন্ত আসতে পারছেন। চাঁদমণির পুরোটাই প্রাপ্তি পিজিরুলের। আক্ষেপ বলতে শুধু এইটুকুই, তার মেয়েরা যখন স্বাবলম্বী হয়, ভালো ঘরে বিয়ে হয়, তখন চাঁদমণি বা এই বাবাটার কথা স্বীকার করতেও চায় না। আমি অকৃতজ্ঞতা এখানে পেয়েছি, প্রচুর পেয়েছি। যেমন মেয়ে নিয়ে গেল, বিয়ে দিল, আর বিয়ের অনুষ্ঠানে টাকা তো দূরের কথা, এখনো যোগাযোগ করলো না। এটা তো সম্পূর্ণ কথা। মেয়েটাকে রাখছিলাম 5 বছর, 12 বছরের মেয়ে এখান থেকে চলে গেছে, গার্জিয়ানরা যোগাযোগ করেনি। এটা একটা অকৃতজ্ঞ।
এই অকৃতজ্ঞতা আমি এখানে পেয়েছি, কিন্তু এই কৃতজ্ঞতা আমাকে টাচ করেনি, আমাকে স্পর্শ করেনি। আমার মনে হয়েছে যে তাদের অজ্ঞানতা তাদেরকে অকৃতজ্ঞ বানিয়েছে। ওরা মনে করেনি যে তারা অকৃতজ্ঞ। তারা মনে করছে ওখান থেকে এসে আমার মেয়েটাকে উদ্ধার করলাম, আর ওখানে কি যাবো, ওখানে গেলে আবার বকাটা খাবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা অকৃতজ্ঞতা করছে, এটা ঠিক, ওদের অকৃতজ্ঞতা হওয়া উচিত হয় নাই, কিন্তু আমি তারপরেও একটা সুখ পেয়েছি। এবং যারা কৃতজ্ঞ আছে, শুধু কৃতজ্ঞ থাক আর না থাক, যারা এখান থেকে আসার পর যে মেয়েটা বেরিয়ে যায়, তার জন্য সত্যি কান্না। অবশ্য এ আক্ষেপ তো সর্বব্যাপী। শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য যেমন বড় মানুষের মন হতে হয়, সে মন তৈরির শিক্ষা কি আছে আমাদের পরিবার বা সমাজে? নাকি চাঁদমণিও ততটা দিতে পারে?